এরা রুলিং পার্ট তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করেছে, তৃণমূলের উচ্ছিষ্ট ভোজী হিসাবে কাজ করে গেছে। সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ যত দৃঢ় হবে, নির্বাচনের সন্ত্রাস ততই কমবে। এটাই স্বাভাবিক, এটাই ডেমোক্রেসি। নির্বাচন কমিশন অ্যাকাউন্টেবল, নির্বাচনের প্রত্যেকটা স্তরের প্রতি অ্যাকাউন্টেবল। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, ভোটের দিনক্ষণ ঘোষণার পরই আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা নর্মাল, এটা ঠিক যে এক ঝাঁক যে বড় আধিকারিকরা টপ লেভেলের 256 নম্বর আর্টিকেলে যে এক্সিকিউটিভ এন্ড, যেমন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারপরে সিপি, ডিজিপি, তারপরে এডিজি আইন শৃঙ্খলা, এই যে ভয়ানক চেঞ্জটা, মানে অলমোস্ট একটা প্রশাসনের, একটা সরকারের মেন চালিকা শক্তিগুলোকে পুরো 24 ঘন্টাও হয়নি ভোট ডিক্লেয়ার সরিয়ে দেওয়া, এটা কিন্তু সত্যিকারের অভিনব। ভারতবর্ষে আর কোথাও কোনো নির্বাচনে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু 2009-এ যেটাকে আমরা একদম শক্ত ভোটের বলি পশ্চিমবঙ্গে, সেই সময় এইরকম বিপুল, মানে পুরোটাই পরিবর্তন। আজকে দেখলাম পুলিশের সমস্ত স্তরকে ঢেলে সরিয়ে দিয়েছে। এটা অভিনব যেমন, কিন্তু বেআইনি নয়। 324 নম্বর ধারার নির্বাচনের 6 নম্বর উপধারায় বলাই আছে ডিরেকশন, সুপারভিশন অ্যান্ড পানিশমেন্ট, তিনটেই নির্বাচন কমিশনের কাজ। ওটা এখতিয়ারে, ওটা কেউ ইন্টারফেয়ার করতে পারে না। এমনকি তুমি যদি 2001-এ ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারত সরকারের সাথে হরবংশ সিং জালালের যে মামলাটা, সুপ্রিম কোর্ট কি বলেছিল এমসিসি নিয়ে, মডেল কোড অফ কন্ডাক্ট নিয়ে, সেটা যদি কার্যকর হয়, প্রশাসনের সমস্ত ল অ্যান্ড অর্ডারটা স্টেটের থাকবে, যারা স্টেটে এই মুহূর্তে কেয়ারটেকিং গভর্নমেন্টে আছে। পুরো সরকার তো আর নেই, ডিফাংশনিং হয়ে গেছে। এই কেয়ারটেকিং গভর্নমেন্ট থাকলেও মনিটর বাই, কন্ট্রোল বাই, ডিরেক্টেড বাই দ্য চিফ ইলেকশন কমিশন। ফলে এইটা মেনে নিতে হবে তোমাকে, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো সরানোর পিছনে তো যথেষ্ট যুক্তি আছে। এই পোস্টগুলো কোনোটাই নিরপেক্ষ পোস্ট নয় 15 বছরে। এই প্রত্যেকটা পোস্ট হচ্ছে, এরা রুলিং পার্ট তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করেছে, তৃণমূলের উচ্ছিষ্ট ভোজী হিসাবে কাজ করে গেছে লাস্ট 15 বছরে। তুমি দেখো এই সুপ্রতিম, তুমি দেখো এই যে আমাদের কি নাম, নন্দিনী চক্রবর্তী, এরা কারা? আরজি করের সময় এদের ভূমিকাটা কি ছিল? এই সুপ্রতিমের কি ভূমিকা ছিল শাহজাহানের অ্যারেস্ট নিয়ে? আর্টিকেল 50-র যে অর্ডারটা, সেই অর্ডারটাকে করেছে, ইন্টারপ্রেট করেছে কলকাতা হাইকোর্টের এই সুপ্রতিম বাবু। কবি মানুষ, সাহিত্যিক মানুষ, করেছে। আজকে এই যে মনোজ পান্ত, আগের যিনি মুখ্য সচিব ছিলেন, মনে আছে এসআইআর শুরুর আগে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন 4 জন বিএলওকে শাস্তি, ডেটা অপারেটর সম, তাদের মধ্যে বিডিও ছিল, তাদের যখন এফআইআর করতে বলেছিল এবং এই মর্মে বলেছিল যে এদের বিরুদ্ধে পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট পাওয়া গেছে, তখন কিন্তু এফআইআর করেনি বলে মনোজ পন্তকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কেন আপনি 256 নম্বর আর্টিকেলে, যেটা কোয়াসি ফেডারাল স্ট্রাকচারে সেন্ট্রালের আইনটাকে আপনি কনভে করবেন, কেন করেননি? উত্তর দিতে পারেনি। নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছিল, কেন? শাসক দলের নেতা, মন্ত্রী, শান্ত্রী প্রত্যেকটা মুহূর্তে ভাঙচুর, এসআইআর বিরোধী কথাবার্তা, এসআইআর এ অসহযোগিতা করা, আগুন লাগানো বিডিও অফিসে, এসআইআর এর সাথে যুক্ত আধিকারিকদের মারা, ভয় দেখানো, চমকানো, এগুলো যখন করেছে, পেপারস ম্যানিপুলেট করেছে, এসআইআর কে করতে দেয়নি ঠিক মতন, আজকে মানুষগুলো তার জীবন যন্ত্রণা ভোগ করছে। অলমোস্ট 1,20,00,000 মানুষ প্রায় তাদের ডিলিটেশনস অ্যান্ড বিচারাধীন। এই মানুষগুলোর এই দুর্ভোগের জন্য তো প্রশাসন দায়ী, প্রশাসনের নেতারা দায়ী। কোনো এফআইআর হয়নি বলেই কিন্তু আজকে এরা পক্ষপাত দুষ্ট এতটাই যে নির্বাচন কমিশন সুস্থ, নিরপেক্ষ, ভয়হীন, সন্ত্রাসহীন একটা 2 দফার ভোট, যেটা 2001-এর পরে পশ্চিমবঙ্গে মানুষ দেখেনি। 2 দফায় ভোট, 5 দফা 6 দফার নিচে কোথাও কোনো ভোট হয়নি। তারপরও সহনাগরিকদের মৃত্যু মিছিল ঠেকানো যায়নি। সেই ভোটটা কিন্তু চ্যালেঞ্জে, সেই চ্যালেঞ্জের প্রথম পদক্ষেপটা তারা দিলেন এবং সুস্থভাবেই দিলেন নির্বাচন কমিশন। এর প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন তৃণমূল সাংসদরা। রাজ্যসভায় শোনো, মমতা ব্যানার্জি এগুলো করবে, দিল্লি যাবে, কালো চাদর জড়াবে,
তার দলের লোকজন এআই মডেল করে তাকে সুপ্রিম কোর্টের আইনজীবী বানিয়ে দেবে, এসআইআর সওয়াল করতে যাচ্ছেন আইনজীবী। আমি বলছি এগুলো ইটস এ পার্ট অফ দ্য পলিটিক্স, এগুলো নিয়ে আমার প্রশ্ন নেই। প্রশ্ন যে জায়গাটা দাঁড়িয়ে যে এই পদক্ষেপগুলোতে কি মানুষের রিয়াকশনটা কি? মানুষ কিন্তু দুহাত তুলে ইয়ে করছে যে এদেরকে বসিয়ে রেখে কোনোভাবেই একটা সুস্থ নির্বাচন করা যাবে না। তোমার মনে আছে 18 সালের নির্বাচনটা 34% মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, নমিনেশন দিতে দেয়নি বিরোধীদের। আমরা দেখেছিলাম 1,75,00,000 সাধারণ বাঙালি ভোটারকে ভোট কেন্দ্র অবধি মমতা পৌঁছতে দেয়নি। তারপরে যতগুলো নির্বাচন দেখো, লাস্ট 24-এর নির্বাচন 8 দফায় হয়েছে। সেন্ট্রাল ফোর্স সারা ভারতবর্ষে ডিপ্লয় হয়েছিল লোকসভা নির্বাচনে 3,40,000, তার মধ্যে পশ্চিমবঙ্গে হয়েছিল 1 লক্ষের কাছে পিঠে। তারপরেও 8 দফার ভোটে 100-র উপরে সহনাগরিকের হত্যা হয়েছে, খুন হয়েছেন। তারা এখনো পর্যন্ত বহু মানুষ ঘর ছাড়া পার্শ্ববর্তী রাজ্যে আশ্রয় নিয়ে বসে আছেন, ঘরে ফিরলেই তাদের তৃণমূল মেরে ফেলবে। এই যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট এমন যে 21 এবং 24-এর নির্বাচনের পরবর্তী হিংসার যেসব এলাকায় হয়েছে, যেসব এলাকার পুলিশ প্রশাসন হিংসায় মদত দিয়েছে বা নিষ্ক্রিয় থেকেছে, ল অ্যান্ড অর্ডার রেস্টোর করেনি, তাদের তালিকাটাও কিন্তু নির্বাচন কমিশন এবার চেয়ে পাঠিয়েছে। আমি বলছি এটাই কিন্তু তৃণমূল এই মুহূর্তে সিঁদুরে মেঘ দেখছে। এই সিঁদুরে মেঘ দেখছে বলেই এই সব পদক্ষেপগুলো তাদের নিতে হচ্ছে, মিথ্যাচার করতে হচ্ছে। তারা বলুক না আইনের পরিভাষাটা। মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন 2009 নির্বাচন হয়েছে, কি ভয়ানক নির্বাচন করেছে নির্বাচন কমিশন। মমতা দুহাত তুলে সিট পেয়েছে তো। কই মমতা ব্যানার্জি তখন তো কিছু বলেনি। সিপিএম সাইন্টিফিক রিগিং করে, এইসব অভিযোগ, ভোট লুট করে, কারসাজি করে, অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট করায়, এইসব অভিযোগ মমতা ব্যানার্জির। নির্বাচন কমিশন সেই সময় ভোটটা করেছিল বলে তো মমতা আজকে 11 সালের ক্ষমতা এসছে, তাই নাকি? ফলে নির্বাচন কমিশন অ্যাকাউন্টেবল, নির্বাচনের প্রত্যেকটা স্তরের প্রতি অ্যাকাউন্টেবল। তারা মানুষের মৌলিক অধিকার যে ভোটদানটা, সেটার প্রতি অ্যাকাউন্টেবল। এবং তার জন্য ভারতবর্ষের সংবিধান তাদের ফ্রি হ্যান্ড দিয়েছে। একটা কথা তো বাস্তব যে কোনো একটা দেশের গণতন্ত্রের ভিত যত মজবুত হবে এবং সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ যত দৃঢ় হবে, নির্বাচনের সন্ত্রাস ততই কমবে। এটাই স্বাভাবিক, এটাই ডেমোক্রেসি, সেই পথেই যাচ্ছে। স্যার এখানেই তো প্রশ্ন উঠছে, যেখানে আমরা দেখলাম 15ই মার্চ বিকেল 4টের সময় পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলো। তার ঠিক কয়েক ঘন্টা আগে, মানে ঘন্টা খানেক আগে, আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে যারা মুয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা 500 টাকা করে বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ মাসে এবার 2000 টাকা করে তারা পাবেন। অন্য তার কিছু সময় পরে আমরা দেখলাম দিয়ে দেওয়া হবে বলে তিনি ঘোষণা করলেন। তো সেক্ষেত্রে সেটা তো যখন ঠিক হয়, তাহলে এর ক্ষেত্রে প্রতিবাদ কেন করছে তৃণমূল সাংসদরা? না, আমি বলছি যে তৃণমূলের মেয়ে বাংলার মেয়ে, মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী, তিনি বাংলার মেয়ে, শশী পাজা বাংলার মেয়ে, ঠিক আছে, নন্দিনী চক্রবর্তী বাংলার মেয়ে। কিন্তু তৃণমূল না করলেই তুমি বাংলার মেয়ে নয়। তুমি বাঙালি মেয়ে, তুমি এখানে জন্মেছো, তুমি বাংলা মেয়ে। আরজি করের মেয়েটা বাঙালি মেয়ে নয়। সুজেট পার্ক স্ট্রিটের ধর্ষিত মেয়েটি বাঙালির মেয়ে নয়। কামদুনির মেয়েটি বাঙালির মেয়ে নয়। রায়গঞ্জের মেয়েটিকে যে চিড়ে মারা হলো রেপ করে, বাঙালি মেয়ে নয়। ধূপগুড়ির মেয়েটি বাঙালি মেয়ে নয়। বাঙালি ভোটের সন্ত্রাসের শিকার হয়ে রেপ হওয়া পশ্চিমবঙ্গের মেয়েটি বাঙালি মেয়ে নয়। বাংলা তার নিজের মেয়েকে, ওই মেয়েটাকে চায় না। এটা তো তৃণমূলের ভার্সন। তৃণমূল করলে তুমি দোষী নও, তৃণমূল করলে তুমি তোমার 7 খুন মাপ, তৃণমূল করলে তুমি চোর নও। তাই স্বপন সাহা কোটি কোটি টাকা 9-6 করেও মালবাজার পৌরসভার চেয়ারম্যান, যার মুখ দেখতে চায়নি মমতা ব্যানার্জি, সে আবার দলে ফিরে এসছে। পার্থ চ্যাটার্জি দায়িত্ব পেয়েছে বিধানসভায়, যার বান্ধবীর খাটের তলায় কোটি কোটি চাকরি চুরির টাকা লুকিয়েছিল। ফলে এটা বুঝে নাও যে এ রাজ্যে তৃণমূল না করলে তুমি অভিশপ্ত। তোমার সব দোষ আছে, না থাকলেও দোষ আছে। বেছে বেছে বিরোধীদের মাদক কেসে ফাঁসানো, বিরোধীদের নারী ঘটিত ব্যাপারে ফাঁসানো, হ্যাকেল করা, ডেকে নিয়ে যাওয়া, পুলিশে বারবার ডাকা। আরজি করের আজও ডাক্তারদের ডেকে ডেকে আনা হয়, ফোন ট্র্যাপ করা হয়, লালবাজারে করা হয়তো। দেখাও দেখি আরজি করে 14ই অগস্ট এভিডেন্স ট্যাম্পার করতে যে তৃণমূলের বাহিনী গিয়েছিল, গুন্ডা বাহিনী, তাদের কজনকে ডেকে পাঠিয়েছে, কোমরে কটা দড়ি দিয়েছে,
কজন শাহজাহানকে পুলিশ কেন ধরেনি দিনের পর দিন? কেন জেসিপিকে ছেড়ে রাখা হয়েছিল? এই প্রশ্নগুলো মানুষের, এখন আর বিরোধীরা করে না, মানুষ করে। মানুষ প্রশ্ন করে, বাংলা শুধু মমতা ব্যানার্জির মতো মেয়েকেই চায়, তৃণমূলের মেয়েকে। বাংলা তৃণমূলের নিজের মেয়েকে চায়, বাংলা বাঙালির মেয়েকে চায় না। আর তৃণমূল যেগুলো বলে বাঙালি বাঙালি বাঙালি, নন্দিনী বাঙালি বাঙালি বাঙালি, বলুক তো 14-15 বছরের ক্ষমতায় মমতা ব্যানার্জি কতজন বাঙালিকে বড় বড় পদগুলো দিয়েছে? আজকে বাংলা একবর্ণ বলতে পারা, লিখতে পারা, বুঝতে না পারার পরেও ইরফান পাঠানকে গুজরাট থেকে তুলে এনে এমপি করতে হয়। কীর্তি আজাদ, যার বাবা মুখ্যমন্ত্রী থাকাকালীন বাঙালি নির্যাতনের দীর্ঘ ইতিহাস আছে বিহারে, তার ছেলেকে কীর্তি আজাদকে এখানকার এমপি করতে হয়। শত্রুঘ্ন সিনহা প্রাক্তন বিজেপি মন্ত্রী, তাকে ডাকতে হয়। শওকতকে ডাকতে হয়, সাকাতকে ডাকতে হয় দিল্লির থেকে। কিংবা আজকে মেনকা গুরুস্বামী অবাঙালিকে প্রার্থী করতে হয়। এটা যদি বাঙালি প্রীতি হয়, ক্ষমা করবে, এটা যদি বাঙালি প্রীতি হয়, তাহলে আমি মাননীয় সাংসদ মহুয়া মিত্রকে বলছি, এটা যদি তৃণমূলের বাঙালি প্রীতি হয়, যে গোড়া কেটে মাথায় জল ঢালা, তাহলে আপনাদের থেকে বাঙালি আনার পাঠ অন্তত আমি নেব না, এই বাংলার সাধারণ মানুষ নেবে না, ক্ষমা করবেন। ডিএ, এবার মমতা ব্যানার্জি হঠাৎ ডিএ নিয়ে উতাবলা হলো কেন? কিছুদিন আগেই তিনি এমএ অ্যাপ্লিকেশন করলেন যে ডিএ 31শে অগস্ট ডিসেম্বরের আগে দিতে পারবো না। তার মধ্যে শিক্ষক শিক্ষাকর্মীদের নাম নেই 4.5 লক্ষের। কেন উনি প্যারাডাইম শিফটটা করলেন ভোট ঘোষণার 50 মিনিট আগে? কারণ এই দ্বিতীয়বার কোর্ট কন্টেম্পটের মামলাটায় কিন্তু সুপ্রিম কোর্ট ভোট চলাকালীন ওনার কোমরে দড়ি দিতে পারতো, নন্দিনী দেবীর কোমরে দড়ি পড়তে পারতো সুপ্রিম কোর্টের অর্ডারটা ভায়োলেট করার জন্য, কন্টেম্প করার জন্য। এটা ওনার ভয় ছিল। দ্বিতীয়, এই যে বিশাল জনসমুদ্র দেখলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির, সেটাই মমতা ঘাবড়ে গেছে। তৃতীয়, এই যে সরকারি কর্মচারীরা, তারা তো ভোটটা করবে, তারা যদি ভোট লুটটা ঠেকিয়ে দেয়, তারা সৎভাবে করে, তাদের জীবন চলে যায়। বহু প্রিসাইডিং অফিসার খুন হয়েছে, রাজকুমারের বডিটা পাওয়া গেছিল বহু দূরে ভোট লুট আটকাতে গিয়ে। তাহলে এই মানুষগুলো যদি ভোট লুট ঠেকিয়ে দেয় না, মমতা ব্যানার্জি ফিরে আসা সম্ভব নয়। একেই তো 7-8% ডিফারেন্স মাত্র, তার উপরে প্রায় 80 লক্ষের উপরে নাম ইতিমধ্যে ডিলিট এবং বিচারাধীন চলে যাবে। ঠিক আছে, তার মধ্যে আছে 15 লক্ষ পেনশনার্স যারা ওষুধ কেনার পয়সা পাচ্ছে না মমতার রাজত্বকালে, তাদের ইন্টু 4 তাদের সদস্য প্রায় 60 লক্ষ লোক। এই সব কিছু মিলে মমতা, তারপরে আছে মুসলিম ভোট কাটাকাটির অঙ্ক। একটু আগের খবর, ভাঙ্গরের তাজা নেতা আরাবুলক দল ছেড়ে দিয়েছে। এইভাবে যদি চলতে থাকে না, মমতার কিন্তু সিঁদুর মেঘটা দেখতে পেয়েছে। তাই বাধ্য হয়ে এই তড়িহড়ি এই ইনস্টাগ্রাম দিয়ে দিয়েছেন তিনি, নো জিও এক্স হ্যান্ডেলে, নো জিও এক্স হ্যান্ডেল দিয়ে নো জিও। এমনকি সুপ্রিম কোর্টে এমএ অ্যাপ্লিকেশন করেছে, সেটাও উইথড্র উনি করেননি। ফলে মানুষ জানে যে এটাও একটা লালিপপ, এটাও একটা গাজর ঝুলানো। মানুষ এই গাজর ঝুলানোতে ভুলবে না। মানুষ যা করার করবে। কুকুর, বেড়াল, ডাকাত, চোর বলা রাজ্যের রাজকর্মচারী যারা এই তৃণমূলের সাফল্যের মেন অংশীদার, তারা কিন্তু মমতার এই ইয়েতে ভিজবে না। স্যার, কয়েকদিন আগে ডিএ যুবসাথীর জন্য প্রকল্পের জন্য টাকা ঘোষণা করা হলো, তারপরে আমরা দেখতে পেলাম লক্ষ্মী ভান্ডারের 500 টাকা বাড়ানো হলো, কিন্তু আমরা দেখলাম এই 15ই মার্চ, তখন ঠিক তার মানে ভোটের দিনক্ষণ ঘোষণা ঠিক আগেই কেন মানে ইমাম আর বা পুরোহিতদের জন্য এই যে সোজা একটাই কথা, ইমাম, মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সমাজের সব সম্প্রদায়, আদিবাসী, নেপালি সবাই সরে গেছে। উনি তো আদিবাসী বিদ্রোহ শিলিগুড়িতে হলো, দ্রৌপদী মুর্মুকে এত ইনসাল্ট করার পরে তড়িহড়ি উনি 5টা আদিবাসী সম্প্রদায় নিয়ে একটা বোর্ড তৈরি করলো। কেন করলো? আগের 17টা বোর্ডে তো 1 পয়সাও দেয় না উনি। এটার থেকে পরিষ্কার মমতা ব্যানার্জি দেওয়াল লিখনটা বুঝে গেছে যে সব সম্প্রদায় ওনার উপরে ক্ষিপ্ত। তাই সামনের ভোটের অশনির সংকেত থেকে আজকে এই সব করে যাচ্ছেন। আর আগামীতে যদি পরিবর্তন হয়, আগামী সরকার ল্যাজগোবরে হবে, এটাও তার একটা অসৎ উদ্দেশ্য, যেটা বামেরা 11 সালে করেছিল, যাওয়ার আগে সব ভাড়ার শূন্য করে দিয়ে গেছিল। भारत विविधताओं का देश,
और भारत के हृदय में मध्य प्रदेश, जहां आस्था, प्रकृति और विकास एक साथ आगे बढ़ते हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन पर्यटन को केवल भ्रमण नहीं, आर्थिक सशक्तिकरण का माध्यम बनाना, और उस विजन को जमीन पर उतारने का संकल्प मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन। पीएम श्री पर्यटन वायु सेवा इंदौर, भोपाल, उज्जैन, ग्वालियर, जबलपुर, रीवा और खजुराहो को जोड़ती नई उड़ानें, तीर्थयात्रियों और पर्यटकों के लिए बेहतर सड़कें, ठहरने की आधुनिक सुविधाएं। महाकालेश्वर ज्योतिर्लिंग आस्था का कालजयी केंद्र, ओमकारेश्वर ज्योतिर्लिंग अद्वैत चेतना का तीर्थ, अमरकंटक नर्मदा का उद्गम, चित्रकूट राम कथा की पावन भूमि, कान्हा टाइगर रिजर्व, बांधवगढ़ टाइगर रिजर्व, पेंच टाइगर रिजर्व, प्रकृति संरक्षण के साथ इको टूरिज्म का विस्तार, कूनो और गांधी सागर वन्यजीव संरक्षण की नई पहचान, प्राणपुर, सावरवानी और लाडपुर खास सर्वश्रेष्ठ पर्यटन ग्राम, चंदेरी का क्राफ्ट हैंडलूम टूरिज्म विलेज रोजगार और परंपरा का संगम। मोदी जी का विजन भारत को वैश्विक पर्यटन मानचित्र पर अग्रणी बनाना, यादव जी का मिशन मध्य प्रदेश को उस विजन की धुरी बनाना। मध्य प्रदेश आस्था, प्रकृति और विकास का संगम।